আসসালামু আলাইকুম। বড়লোক বাবার একমাত্র ছেলে বিক্রম দেশের নামকরা মডেল সারার প্রেমে পড়ে। রিলেশনের এক পর্যায়ে বিক্রম জানতে পারে যে সারা অন্য আরেকজনের বাগদত্তা। বিক্রম তখন এই রিলেশন শেষ করতে চাইলেও সারা বিক্রমকে ছাড়তে রাজি হয় না। সম্পর্কের এমন টানাপোড়েনের মাঝেই বিক্রমকে কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করায়, আর বিক্রমের অ্যাক্সিডেন্টের দিনই একই সময়ে একই জায়গায় সারার মার্ডার হয়। সারার মার্ডারের পর থেকেই তার হবু স্বামীও উধাও হয়ে যায়। এদিকে বিক্রমকে মারার জন্য একের পর এক হামলা হতে থাকে। কে এই সবের মাস্টার মাইন্ড তা ভেদ করতে দিশেহারা হয়ে যায় পুলিশ। এমনই এক সাসপেন্স ও রহস্য ভরা কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি বাইপাস রোড। তো চলুন ঘুরে আসি বাইপাস রোড মুভির গল্প থেকে। মুভির শুরুতে একটি ভয়েসে কেউ বলছিল, জীবনে আমাকে এমন কিছু দেখতে হবে যা আমি কখনো কল্পনাও করিনি। তখনই একটি গুলির আওয়াজ শোনা যায় আর দোতলার গ্লাস ভেঙে কেউ ছিটকে নিচে পড়ে। এখানে সিন কাট হয় আর সিন চলে যায় 2 মাস আগে। রাতের অন্ধকারে শুনশান একটি বাড়িতে এক লোক কিছু একটা খুঁজছিল। কিছুক্ষণ পর সে কাউকে দেখতে পেয়ে তার গাড়িতে করে সেখান থেকে চলে যায়। তার গাড়ি চলে যেতে দেখে অন্য আরেকটি গাড়ি তার গাড়িকে ফলো করতে থাকে। লোকটি বাইপাস রোডে আসলে দেখা যায় তার সারা শরীরে আঘাতের চিহ্ন। সে প্রচন্ড স্পিডে গাড়ি চালাচ্ছিল আর রাধিকা নামের কোনো মেয়েকে ফোন করছিল, কিন্তু মেয়েটি তার কল রিসিভ করছিল না। লোকটিকে দেখে মনে হচ্ছিল সে কোনো কারণে ভয় পেয়ে আছে। তখনই তার মোবাইলে কেউ কল করলে সে মোবাইলের দিকে তাকায় আর তখনই তার সামনে একটি গাড়ি চলে আসে। সে তার গাড়ি কন্ট্রোল করতে না পারলে তার গাড়িটি উল্টে যায়। এতে সে প্রচন্ড আঘাত পায়। সে সাহায্যের জন্য গাড়ি থেকে বেরোতে চাইলে তাকে ফলো করা গাড়িটি তার গাড়িতে প্রচন্ড স্পিডে এসে ধাক্কা দেয়। পরের সিনে দেখানো হয় লোকটিকে হাসপাতালে আনা হয়েছে আর তার অ্যাক্সিডেন্ট নিয়ে নিউজ চ্যানেলে নিউজ করা হচ্ছে। সেখান থেকে আমরা জানতে পারি যে লোকটির নাম বিক্রম কাপুর। সে শহরের বড় বিজনেসম্যান প্রতাপ কাপুরের একমাত্র ছেলে। নিউজে আরো বলা হয় বিক্রম কাপুরের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়ে সারা নামের একজন বড় মডেলও সুইসাইড করেছে আর বিক্রম সারার বন্ধু ছিল। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো বিক্রম যে বাইপাস রোডে অ্যাক্সিডেন্ট করেছে সেখান থেকে সারার বাসা একদম কাছাকাছি ছিল। বিক্রমের অ্যাক্সিডেন্ট আর সারার আত্মহত্যা একই রাতে একই সময়ে আর কাছাকাছি স্পটে হওয়ায় দুটোর সাথে কোনো কানেক্ট আছে কিনা তা তো এখন বলা যাচ্ছে না। আর এই কেস তদন্তের দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর করণ রয়কে। কারণ কেসটি পাওয়ার পর তার ইনভেস্টিগেশন শুরু করে। অন্যদিকে আমাদের বিক্রম কাপুরের অফিস দেখানো হয়। বিক্রম মডেলদের ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে আর তার অফিসে রাধিকা নামের এই মেয়েটি কাজ করে। সে অফিসে এসে খুবই তাড়াহুড়ো করছিল। পরের সিনে আমাদের বিক্রমকে দেখানো হয়। সে তার বাবা প্রতাপের সাথে হসপিটাল থেকে তার বাড়িতে আসতে থাকে। বিক্রম রাধিকাকে মেসেজ করে জানায় যে সে বাড়িতে পৌঁছে গেছে। এত বড় অ্যাক্সিডেন্টের পর বিক্রম বেঁচে থাকলেও তার পা দুটো একদম অকেজো হয়ে গেছে। সে হুইল চেয়ার ছাড়া আর হাঁটতে পারবে না। সে বাড়িতে প্রবেশ করে তার রুমের দিকে যেতে চাইলে তাদের বাড়িতে কাজ করা লোকটি বিক্রমকে বলে, আরে বাবা ওইদিকে কোথায় যাচ্ছ? তোমার রুম তো নিচে করা হয়েছে। এটি শুনে বিক্রমের মন খারাপ হয়ে যায়। তখন একজন মহিলা বিক্রমের কাছে এসে তাকে ওয়েলকাম জানায়। ইনি বিক্রমের সৎ মা। বিক্রমের আপন মা মারা যাবার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে আর এই মহিলার নাম রমেলা। বিক্রমের একটি কিউট ছোট বোন আছে, তার নাম পিঙ্কি। সে তার দ্বিতীয় মায়ের মেয়ে। যাই হোক, বিক্রমের সৎ মা অর্থাৎ রমেলা বলে, আমি তোমার জন্য নিজের রুমটি তৈরি করেছি, ভেবেছি উপরে ওঠানামা করতে তোমার সমস্যা হবে। বিক্রম মন খারাপ করে তার বাবাকে বলে, বাবা আমার কারো কোনো সিম্পেথির প্রয়োজন নেই, অন্তত তুমি তো জানো যে আমি আমার রুম ছাড়া আর কোথাও থাকতে পছন্দ করি না। এটি বলে সে তার রুমে চলে যায়। বিক্রম তার রুমে আসলে টেবিলের উপর ছোট একটা কেক আর গিফট বক্স দেখতে পায় যেখানে লেখা ছিল ওয়েলকাম ভাইয়া। তখনই রাধিকা ফুল নিয়ে বিক্রমের সাথে দেখা করতে আসে। বিক্রম আর রাধিকা একসাথে কেক কাটে। তখন বিক্রম তার সুস্থ সময়কার কথা ভাবতে থাকে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রাধিকা তার অফিসে জয়েন করার পর প্রথম দেখায় এসে রাধিকাকে পছন্দ করে ফেলে আর ধীরে ধীরে তারা দুজনকে ভালোবেসে ফেলে। আর তার অ্যাক্সিডেন্টের পরও রাধিকা তাকে পুরো সময় ধরে কেয়ার করেছে, তাকে একা করে যায়নি। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। বিক্রমের বোন পিঙ্কি তার কাছে এসে বলে, ভাইয়া আমার গিফট পেয়েছো? বিক্রম বলে, এই তো পেয়েছি, পৃথিবীর সবচেয়ে সুন্দর গিফট আমার বোনের গিফট। কিছুক্ষণ পর রাধিকা চলে গেলে পিঙ্কি বিক্রমের সাথেই ঘুমিয়ে পড়ে। প্রতাপ বিক্রমের এমন ব্যবহারের জন্য রমেলাকে সরি বলে। সে বলে, রমেলা তুমি তো জানো বিক্রম একটু রাগী হলো তার মন খুবই ভালো। রমেলা বলে, প্লিজ প্রতাপ আমাকে বোঝাতে এসো না, আমি তো চিন্তা করছি পিঙ্কিকে নিয়ে, আমি চাই না সে বড় হয়ে এসব তামাশা দেখুক। অন্যদিকে বিক্রম যখন গভীর ঘুমে তখন হঠাৎ তার রুমে কারো ছায়া দেখা যায়। লোকটি বিক্রমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই সেখানে প্রতাপ চলে আসে
আসে পিঙ্কিকে নেয়ার জন্য। প্রতাপকে দেখে লোকটি সেখান থেকে দ্রুত চলে যায়। পরদিন সকালে তাদের বাড়ির কাজের লোকে ডাকে বিক্রমের ঘুম ভাঙে। বিক্রম তার মায়ের ছবিটি তার রুম থেকে নিয়ে এসে ড্রয়িং রুমে তার বাবার ছবির পাশে রেখে দেয়। এরপর প্রতাপ বিক্রমকে নিয়ে চার্চে আসে। সারার মৃত্যুতে শোক পালন ও তার আত্মার মঙ্গল কামনা করার জন্য প্রিয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আরো অনেক লোক আসে। সারার কেসের ইনভেস্টিগেশন অফিসার কারণও আসে। কিছুক্ষণ পর প্রতাপের বন্ধু শঙ্কর প্রতাপের পাশে বসে বলে, খুব খারাপ লাগছে, এত অল্প বয়সে এমনটা হলো। প্রতাপও দুঃখ প্রকাশ করে বলে, ঠিক বলেছ, সারা তো তোমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, এখন তো তোমারও একটু সমস্যা হবে। শঙ্কর বলে, আমি সারার কথা বলছি না, বিক্রমের কথা বলছি। শঙ্কর এটি বলে একটি রহস্যজনক হাসি দেয়। প্রেস এসে সবাই চলে গেলে কারণ বিক্রমের কাছে এসে বলে, তোমার ফ্রেন্ড ছিল সারা, তাই না? বিক্রম বলে, হ্যাঁ, কিন্তু সারা কেন এমন করতে গেল আমি কিছুই বুঝতে পারছি না। কারণ বলে, ডিপ্রেশনে ছিল হয়তো। বিক্রম জানায় যে কিসের ডিপ্রেশন থাকবে, সে খুব হাসি খুশি ছিল, তার বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে ঠিক ছিল, তা একে অপরকে খুব ভালোবাসতো। কারণ বলে, সারার হবু স্বামী জিমিকে তো তুমি চিনো, তাই না? আজকে এমন একটা দিনও জিমি এখানে উপস্থিত নেই, তাহলে এখান থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। সারার আত্মহত্যার কারণ জিমি নয় তো? বিক্রম বলে, এটা হতেই পারে না স্যার, জিমি সারাকে অনেক ভালোবাসে। কারণ বিক্রমকে জিজ্ঞেস করে, তাহলে জিমি কোথায়? সারার মৃত্যুর পর থেকে তার ফোনও সুইচ অফ। বিক্রম বলে, আমি কিছু বুঝতে পারছি না স্যার। কারণ বলে, যেখানে সবকিছু বোঝা যায় সেখানে তো পুলিশের কোনো দরকার নেই। এটি বলে কারণ সেখান থেকে চলে যায়। বিক্রম বাসায় এসে দেখে রমেলার তার ফ্রেন্ডদের নিয়ে মিউজিক বাজিয়ে ড্রিঙ্কস করে বাসায় পার্টি করছে। এসব দেখে বিক্রম কিছু না বলে চুপচাপ তার রুমের দিকে চলে যেতে থাকে। তখন ড্রয়িং রুমের টেবিলের উপর তার নজর পড়ে। সকালে যেখানে সে তার বাবার ফটোর পাশে তার মায়ের ফটোটি রেখেছিল সেখানে সেটি নেই, বরং তার জায়গায় রমেলার ফটো দেওয়া। এটি দেখে বিক্রম রেগে কাকাকে ডাকতে থাকে আর জিজ্ঞেস করে, এখানে রাখা ফটোটা কোথায়? রমসি বলে, চিৎকার করছো কেন বিক্রম? আমি ফটোটা তোমার অন্য সব জিনিসের সাথে তোমার রুমে রেখে এসেছি, ভেবেছি হয়তো তোমার রুম থেকে কেউ ভুলে এখানে রেখেছে। বিক্রম এবার রেগে গিয়ে রমেলার ফটো হাতে নিয়ে বলে, তাহলে এই ফটো এখানে কেন এসেছে? সে কাকাকে বলে, কাকা ফটো নিয়ে আসো। কাকা দৌড় দেয় ফটো আনার জন্য। বিক্রম রমেলার কাছে এসে বলে, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমার পরিবার নও, তুমি শুধু আমার বাবার ওয়াইফ, বাস, আর কিচ্ছু না। এটি বলে সে সবার সামনে রমেলার ফটো ভেঙে ফেলে আর তার সব ফ্রেন্ডকে চলে যেতে বলে। এতে রমেলা অনেক রেগে যায় আর বিক্রমকে বলে, তুমি কাজটা ঠিক করনি বিক্রম। তখনই সেখানে প্রতাপ চলে আসে আর জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছে। তাকে দেখে রমেলা ফটো ফ্রেমের ভাঙা কাজ পরিষ্কার করতে করতে বলে, কিছু হয়নি প্রতাপ, সব জিনিস তার আসল জায়গায় থাকা উচিত, তা ফটো ফ্রেম হোক বা মানুষ, তাই না বিক্রম? বেচারা প্রতাপ পরে বিপদে। সে ছেলেকে কি বলবে আর ওয়াইফকে কি বলবে তা বুঝতে না পেরে কাকাকে বলে দ্রুত কাজগুলো পরিষ্কার করতে। পরের সিনে কারণকে দেখানো হয়। সে সারার প্রিয় অনুষ্ঠানে যে ফটোগ্রাফার ছবি তুলেছিল তাকে পুলিশ স্টেশন ডাকে। তার কাছ থেকে কারণ সেদিন তোলা ছবি নিয়ে সেগুলো দেখতে থাকে। সেখানে একটি ফটো জুম করে কারণ দেখে একজন লোক উকি দিয়ে অনুষ্ঠান দেখছিল। সে সাথে সাথে তার কাছে থাকা জিমির ছবির সাথে অনুষ্ঠানে আসা সেই লোকটির ছবি মিলিয়ে দেখে যে দুজন একই ব্যক্তি, অর্থাৎ জিমি সেদিন সেই অনুষ্ঠানে এসেছিল কিন্তু লুকিয়ে। পরের সিনে জিমিকে দেখানো হয়। সে একজন লোকের সাথে দেখা করতে আসে। এই লোকটি ইলিগেল বন্দুক বিক্রি করে। জিমি তার কাছ থেকে বুলেট কেনার জন্য তার সাথে দেখা করে। লোকটি জিমিকে বলে, আমার সাথে আর দেখা করবি না, সারার হত্যার জন্য পুলিশ তোকে খুঁজছে, তোর সাথে আমাকে দেখলে আমিও ফেসে যাব। লোকটি জিমিকে বক্সে করে অনেকগুলো বুলেট দিয়ে বলে, চালাবি কিভাবে, গান আছে তোর কাছে? জিমি কিছু না বলে লোকটিকে ইশারায় চলে যেতে বলে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সারা ও বিক্রম একটি হোটেলে আসে দেখা করার জন্য। এখান থেকে আমরা জানতে পারি সারা ও বিক্রমের সাথে শুধু বন্ধুত্ব তো ছিল না, এর থেকে গভীর সম্পর্ক ছিল। সারা বিক্রমকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, বিক্রম, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি সারা জীবন এভাবেই তোমার সাথে থাকতে চাই। বিক্রম বলে, আমিও সারা। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। বিক্রম দরজা খুলে দেখে যে বাহিরে জিমি দাঁড়িয়ে আছে। সে বিক্রমকে দেখে বলে, আপনি বিক্রম কাপুর? বিক্রম বলে, হ্যাঁ, কেন? জিমি তখন ভেতরে সারাকে দেখতে পেয়ে বিক্রমকে ধাক্কা দিয়ে ফেলে সারার গালে জোরে এক থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে থাকে, আমার সাথে এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পরও তুই অন্য লোকের সাথে নোংরামি করছিস। এটি বলে সে সারাকে আরো মারতে থাকে। বিক্রম কি করবে বুঝতে না পেরে একটি কাঁচের বোতল দিয়ে জিমির মাথায় জোরে আঘাত করে আর জিমি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। সারা এতে অনেক ভয় পেয়ে যায় আর বিক্রমকে বলে, এটা তুমি কি করলে বিক্রম? বিক্রম বলে, সারা এই লোকটা কে আর তোমার সাথে এরকম ব্যবহার কেন করছে? সারা কান্না করতে করতে বলে, সে আমার হবু স্বামী বিক্রম। এটি শুনে বিক্রম একেবারে শকড হয়ে যায়। সে সারাকে সত্যিকার ভালোবেসেছে, অথচ সারা তাকে ঠকিয়েছে। বিক্রম সেদিনই প্রথম জিমিকে দেখেছে। সারার এমন কাজে বিক্রম যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। বিক্রম রাগে সেখান থেকে চলে যায়। পরের সিনে পুলিশ স্টেশনে কারণকে দেখানো হয়। সে
এসে কনস্টেবল পান্ডেকে বলে, তোমাকে বলেছিলাম সারার ঘরের সিসিটিভি ফুটেজ আনতে, এনেছো? পান্ডে বলে, স্যার কেউ সব ফুটেজ চুরি করে নিয়েছে। তখনই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করে কারণকে জানানো হয় যে জিমির ঘর সার্চ ওয়ারেন্ট গ্রান্টেড হয়েছে। এদিকে বিক্রমকে দেখানো হয়, রাধিকা তাকে মেসেজ করে জানায় যে দুদিনের জন্য সে শহরের বাইরে যাচ্ছে একটা দরকারে, সেখান থেকে ফিরে এসে বিক্রমের সাথে দেখা করবে। বিক্রম তখন আবার তার অতীত নিয়ে ভাবতে থাকে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সারার সাথে ব্রেকআপ করার পর বিক্রম রাধিকার সাথে রিলেশন শুরু করে, কিন্তু রাধিকা সারার ব্যাপারে কিছুই জানতো না। বিক্রম রাধিকার সাথে একটা পার্টিতে দেখা করে, দুর্ভাগ্যবশত ওই একই পার্টিতে সারাও আসে, আর বিক্রম ও রাধিকাকে একসাথে দেখে তাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। রাধিকা বিক্রমকে জিজ্ঞেস করে, বিক্রম এই মেয়েটিকে? বিক্রম কিছু বলার আগেই সারা বিক্রমকে বলে, কি ব্যাপার বিক্রম, তুমি আমাদের ব্যাপারে তাকে কিছু বলনি? আমরা যে কত গভীর রিলেশনে আছি। এটি শুনে রাধিকা বিক্রমের উপর অনেক রাগ করে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাধিকা চলে গেলে বিক্রমও তার পিছু পিছু পার্টি থেকে বেরিয়ে আসে। সিন এখানে কাট হয় আর সিন চলে আসে জিমির ঘরে। জিমির ঘর সার্চ করার জন্য কারণ জিমির বাসায় আসে। সে একজন হ্যাকারকেও নিয়ে আসে। হ্যাকার জিমির ল্যাপটপ হ্যাক করার চেষ্টা করে যে সেখান থেকে কোনো প্রমাণ পায় কিনা। হ্যাকার ছেলেটি জানায় যে স্যার জিমির মোবাইল তার বাসার ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে গেছে, তার মানে জিমি এই ঘরের আশেপাশেই আছে। তখন জিমিকে দেখানো হয় সে তার ঘরে এসে বাইরে থেকে পুলিশ দেখে জানালার পাশে লুকিয়ে পড়ে, কিন্তু কারণ তাকে দেখে ফেলে আর তাকে ধরার জন্য তার পিছু নেয়। জিমি দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর ছাদে এসে দাঁড়িয়ে যায়, কারণ সামনে এগোনোর জায়গা আর নেই। পিছন থেকে কারণ তার দিকে বন্দুক তাক করে বলে, জিমি একদম পালানোর চেষ্টা করবে না, তোমার সব রাস্তা বন্ধ, তুমি সারাকে মেরেছো। সারার বাসার ওয়াচম্যান তোমাকে সারা ডেড বডির পাশে দেখেছে, বিক্রমের অ্যাক্সিডেন্টও তুমি করিয়েছো, তাই না? এখন স্যারেন্ডার করা ছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। কিন্তু জিমি স্যারেন্ডার না করে পিছনে পিছাতে থাকে। হঠাৎ তার পা পিছলে জিমি নিচে পড়ে যায় আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে বিক্রম ও তার বাবা প্রতাপকে দেখানো হয়। প্রতাপ বিক্রমকে বলে, আমি তোমাকে বোর্ডিং স্কুলে দিতে চাইনি, তোমার মা মারা যাওয়ার পর আমি একেবারে ভেঙে পড়েছিলাম, নিজেকে সামলাতেই পারছিলাম না, তোমার খেয়ালও রাখতে পারছিলাম না, তাই না চাইতেও তোমাকে বোর্ডিং স্কুলে দিতে হয়েছে। তুমি ছোটবেলায় তোমার মাকে হারিয়েছো, বাবা হিসেবেও আমি তোমাকে সে ভালোবাসা দিতে পারিনি, এর জন্য তুমি আমার উপর এখনো রেগে আছো, তাই না? বিক্রম বলে, না বাবা, তুমি ভুল বুঝছো, তোমার উপর আমার কখনো কোনো রাগ ছিল না, আর এখনো নেই। তোমাকে আর পিঙ্কিকে দেখলে আমার মনে হয় আমার মা এখনো আমার সাথে আছে। প্রতাপ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি বিক্রম। তখন দূর থেকে রমেলা দাঁড়িয়ে তাদের বাবা ছেলের দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল তার কাছে এসব একদমই ভালো লাগছে না। পরদিন কাকা বিক্রমকে গোসল করানোর জন্য বাথটাবের উপর কাপড়ে একটি দোলনায় শুয়ে দেয় আর দোলনাটি শিকল দিয়ে উপরে রডের সাথে বেঁধে দেয়। কাকা বিক্রমকে জিজ্ঞেস করে, আমি তোমাকে গোসল করাবো, এর জন্য তোমার লজ্জা লাগছে না তো বাবা? বিক্রম মুচকি হেসে বলে, হসপিটালে সুন্দরী নার্সেরা করিয়েছে, 80 বছরের বুড়ো গোসল করায়নি, এর জন্য একটু সমস্যা তো হবেই। এটি বলে তারা দুজনেই হাসতে থাকে। কাকা বাথটাবের পানির কল ছেড়ে দিয়ে মিউজিক অন করে দেয় আর বিক্রমের কাছ থেকে তার মোবাইল ও চশমা নিয়ে নেয়। তখনই রমেলা কাকাকে ডাকতে থাকে। কাকা বলে, বাবা 1 মিনিটে আমি আসছি, ম্যাডামের চা দিয়েই চলে আসবো। এটি বলে কাকা রমেলাকে চা দিতে চলে যায়। তখন হঠাৎই উপরের রডে পেঁচানো শিকল ছিঁড়ে যায় আর বিক্রম কাপড়ের দোলনা সহ বাথটাবে পড়ে যায়। বিক্রমের মাথা পানিতে আর তার পা উপরের দিকে ছিল। এদিকে বাথটাবের কল চালু থাকায় বাথটাবে পানি বাড়তেই থাকে। বিক্রম তার পায়ের দিকে শিকলে ধরে নিজের বডির ব্যালেন্স রাখতে চাইছিল, কিন্তু অতিরিক্ত পানির জন্য তা পারছিল না। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু মিউজিক চালু থাকায় তার আওয়াজ বাইরে থেকে কেউ শুনতে পারছিল না। একটু পর পিঙ্কি খেলতে খেলতে বাইরে থেকে ভাইয়া বলে বিক্রমের কাছে যেতে চাইলে রমেলা তখনই পেছন থেকে পিঙ্কিকে ডেকে বলে, পিঙ্কি তোমার স্কুলের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হও। এটি শুনে পিঙ্কি বিক্রমের কাছে না গিয়ে তার রুমে চলে যায়। এদিকে বিক্রম বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই আর নিজের কন্ট্রোল রাখতে পারছিল না। তার মাথা বাথটাবের পানির মধ্যে ডুবে যাচ্ছিল। এদিকে রমেলা কাকাকে এটা সেটা ফরমাইশ দিয়ে ব্যস্ত রাখছিল। কাকা সব কাজ সেরে দ্রুত বিক্রমের কাছে এসে দেখে বিক্রমের মাথা বাথটাবের পানির ভেতরে আর তার পা উপর দিকে ঝুলে আছে। এটি দেখে কাকা চিৎকার করে ওঠে। সাথে সাথে তাদের ফ্যামিলি ডক্টর কমলেশকে আনা হয়। এবারও সৌভাগ্যক্রমে বিক্রম বেঁচে যায়। কমলেশ প্রতাপকে যেতে যেতে বলে, প্রতাপ তোমাকে বিক্রমের প্রতি আরো বেশি খেয়াল রাখতে হবে, তাকে একা ছেড়ো না। তবে একটা গুড নিউজ আছে, বিক্রমের সব রিপোর্ট ইউএসএর একটি বড় ডক্টরকে দেখানো হয়েছে আর তিনি বলেছেন পুরো চান্স আছে বিক্রমের পুরোপুরি সুস্থ হওয়ার। কিন্তু এই কথাটা আমি বিক্রমকে এখনো জানাইনি।
এটি শুনে প্রতাপ অনেক খুশি হয়। বিক্রম সুস্থ হলে পুলিশ স্টেশন থেকে বিক্রমকে ডাকা হয় সারা কেসের জিজ্ঞাসাবাদের জন্য। বিক্রম প্রতাপের সাথে পুলিশ স্টেশন গেলে কারণ তাদের বলে সারার ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গেছে যে সারার বডি থেকে যে গুলি পাওয়া গেছে সেটির সাথে তার পাশে থাকা বন্দুকের কোনো ম্যাচ হয়নি, আর সারার মাথায় যেভাবে গুলি লেগেছে তা সারা নিজের করা একদমই হতে পারে না, অর্থাৎ এটি সুইসাইড নয় বরং মার্ডার। বিক্রম তখন বিরক্ত হয়ে বলে, তো এসব আপনি আমাদেরকে কেন বলছেন? কারণ হাসি দিয়ে বলে, বাহ, আপনি তো খুব মজা করতে পারেন বিক্রম। যে গুলিতে সারা মারা গেছে তা আপনার বাবার রেজিস্টার্ড করা বন্দুক থেকে করা হয়েছে। এটি শুনে প্রতাপ একেবারে শকড হয়ে যায়। সে বলে, এসব কি বলছেন? আমার গান সারার কাছে যাবে কিভাবে? কারণ তখন বলে, সেটা তো বিক্রমই বলতে পারবে। এই কথা শুনে বিক্রমের চোখে মুখে যেন ভয়ের ছাপ ফুটে ওঠে। বিক্রম আমতা আমতা করতে করতে বলে, আমি কিভাবে জানবো? প্রতাপ কারণকে রেগে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কেন এসবের সাথে বিক্রমকে জড়াচ্ছেন? কারণ বলে, পার্টির রাতেই বিক্রমের অ্যাক্সিডেন্ট হওয়া, একই সাথে সারার খুন আর জিমির গায়েব হওয়া, এটা তো কাকতালীয় হতে পারে না, তাই না? প্রতাপ এবার আরো রেগে বলে, আপনি জানেন আপনি কি বলছেন? আমার ঘরে চুরি হয়েছে, অনেক জিনিসের সাথে আমার গানও মিসিং। আমি পুলিশে রিপোর্ট করেছি, আপনি দেখেননি তা? কারণ বলে, সেখান থেকেই তো জানলাম আপনার গানে 24টা বুলেট ছিল, 18 বুলেট এখনো আপনার কাছে আছে, 4টি আপনি ফায়ার করেছেন, 2টি বুলেট কোথায়? আপনার গান 1টি বুলেট সহ এখনো মিসিং, আর একটি খুন হয়েছে। বিক্রম বলে, আপনি কি আমাকে অ্যারেস্ট করতে চাচ্ছেন? কারণ বলে, এখন তো নয়। প্রতাপ তখন বলে, আপনার সাথে আমার লয়ারই কথা বলবে। এটি বলে তারা চলে যাওয়ার সময় কারণ পিছন থেকে তাদের বলে, সারা মার্ডার কেস খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, জিমিকে আমরা অ্যারেস্ট করেছি। এটি শুনে বিক্রম যেন আরো বেশি ভয় পেয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন পার্টি থেকে বিক্রম চলে আসলে তার পিছু পিছু সারাও তার সাথে তার গাড়িতে উঠে। বিক্রম বলে, সারা, আমাদের মধ্যে যা ছিল তার ভুল ছিল, তুমি আমাকে বলনি যে তুমি এঙ্গেজড। ওই দিনের পর থেকে জিমি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তুমি আমার সাথে আর একদমই যোগাযোগ করবে না। সারা বলে, বিক্রম প্লিজ আমাকে এভাবে ছেড়ে যেও না, আমি তোমার সাথেও রিলেশন রাখতে চাই। এসব নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সারা বিক্রমের গাড়িতে থাকা গান নিয়ে তার নিজের মাথায় ঠেকিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে গেলে আমি মিডিয়ার সামনে বলে দেব যে তুমি আমার সাথে চিট করেছো, নয়তো আমি আমাকে শেষ করে দেব, তুমি ফেসে যাবে। বিক্রম তখন সারাকে আটকাতে গেলে গাড়িতে সারার মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। বিক্রম মনে করে সারা হয়তো মারা গেছে। সে কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে তার গান সারার ব্যাগে রেখে সারার বডি টেনে তার গাড়িতে উঠায়। সন্ধ্যায় প্রতাপ তার লয়ার মিস্টার বানসালের সাথে দেখা করে কেসের ব্যাপারে কথা বলে। বানসাল বলে, তুমি চিন্তা করো না, পুলিশ এখনো গান পায়নি, আমি হ্যান্ডেল করে ফেলবো। তখন আমাদের দেখানো হয় রমসে একটি ফটোর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। ওই সময় প্রতাপকে তার কাছে আসতে দেখে সে সাথে সাথে তার লুকিয়ে পাশের ড্রয়ারে রেখে দেয়। কিছুক্ষণ পর রাধিকা বিক্রমের পছন্দের খাবার নিয়ে আসে। বিক্রম বলে, তুমি এসব কেন করছো? আমার জন্য তুমি কত বছর অপেক্ষা করবে? রাধিকা তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলে, কালকে দেখা হবে, আজ আমি যাচ্ছি। বিক্রম বলে, আর কখনো এসো না। রাধিকা অবাক হয়ে বলে, বিক্রম তুমি কি আমার সাথে মজা করছো? বিক্রম বলে, মজা তো আমার জীবনটাই হয়ে গেছে, আমার পা কোনো কাজের না, হুইল চেয়ারে বসে আমার বাকি জীবন কাটাতে হবে। আমার মতো পঙ্গু লোককে মানুষ সহানুভূতি দেখায়, কেউ ভালোবাসে না, তোমার সিম্পেথির আমার প্রয়োজন নেই, আর কখনো আমার সামনে আসবে না। বিক্রমের এসব কথা শুনে রাধিকা অনেক কষ্ট পায়। সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। পরের সিনে কারণ কনস্টেবল পান্ডের সাথে ফেরিঘাটে দেখা করতে আসে। পান্ডে কারণকে জিজ্ঞেস করে, স্যার, আপনি যে বিক্রমকে বলেছেন জিমি ধরা পড়েছে, তাহলে জিমি কোথায়? কারণ তখন মুচকি এসে বলে, অনেক সময় সত্যের কাছে পৌঁছাতে গেলে মিথ্যেও বলতে হয় পান্ডে। অর্থাৎ জিমিকে কারণ অ্যারেস্ট না করে বিক্রমকে মিথ্যে বলেছে যে এটি শুনে তার এক্সপ্রেশন কিরকম হয়। এদিকে প্রতাপের বন্ধু শঙ্কর চুপি চুপি প্রতাপের বাসায় এসে তাদের বাসার দারোয়ানকে টাকা দিয়ে বলে সিসিটিভি ক্যামেরা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে। দারোয়ান তার কথা মতো তাই করে। শঙ্কর রমেলের সাথে দেখা করে তাকে একটি ভিডিও দেখায়। এটি দেখে রমেলা অনেক ভয় পেয়ে যায় আর শঙ্করকে জিজ্ঞেস করে, এই ভিডিও তোমার কাছে এলো কিভাবে? তখনই বিক্রম তার জানালা দিয়ে তাদের দুজনকে কথা বলতে দেখে ফেলে আর রমেলাও তখন উপর দিকে তাকিয়ে বিক্রমকে দেখে ফেলে আর ইশারায় শঙ্করকে চলে যেতে বলে। শঙ্কর দৌড়ে সেখান থেকে চলে যায়। বিক্রম লোকটিকে শুধু পেছন থেকে দেখতে পায়, তার মুখ দেখে না। তাই পরদিন সে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সে রাতে সেই সময়ের কোনো ফুটেজ দেখতে না পেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে যে রমেলার সাথে রাতে কে দেখা করতে এসেছিল, ওই ফুটেজ নেই কেন? দারোয়ান বলে, জানি না স্যার, মনে হয় ওই সময় পাওয়ার কাট হয়েছিল। বিক্রম তখন রেগে বলে, জেনারেটর অন করো, পাওয়ার যেন আর কখনো ডাউন না হয়।
বিক্রম তখন গাড়িতে করে কারোর সাথে দেখা করতে চলে যায়। দূর থেকে রমেলা এটি দেখে ফেলে। বিক্রম প্রতাপকে ফোন দিয়ে বলে, বাবা তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে, আমি এখনই তোমার সাথে দেখা করতে আসছি। বিক্রম যেন প্রতাপের কাছে না পৌঁছাতে পারে এজন্য রমেলা নিজে একটি চাকু দিয়ে নিজের হাত কেটে প্রতাপকে ফোন দিয়ে বলে দ্রুত বাড়িতে আসতে। প্রতাপ বাড়িতে এসে রমেলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। প্রতাপ হাসপাতালের বিল দিতে কাউন্টারে গেলে শঙ্কর লুকিয়ে রমেলার সাথে দেখা করতে আসে। রমেলা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে শঙ্করকে বলে, তুমি এখানে কেন এসেছো? প্রতাপ আমাদের একসাথে দেখলে সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই কাল রাতে বিক্রম আমাকে তোমার সাথে দেখে ফেলেছে। শঙ্কর বলে, তোমাকে না দেখলে আমার যে ভালো লাগে না, তাই চলে এসেছি। বাই দা ওয়ে, আমাকে 1 লাখ টাকা দাও, চলে যাচ্ছি। রমেলা শঙ্করকে টাকা দিলে শঙ্কর চলে যায়। প্রতাপ রমেলাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে। এখানে শঙ্করের সাথে রমেলার কি সম্পর্ক বা সে রমেলাকে কেন ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে তা আমরা পরে জানতে পারবো। পরদিন প্রতাপ বিক্রমের সাথে দেখা করে বলে, গতকাল রমেলার হাত কেটে যাওয়ায় তোমার সাথে দেখা করতে পারিনি। সরি বিক্রম, তুমি যেন কি বলতে চাইছিলে? বিক্রম বলে, না বাবা, তেমন কিছু না। প্রতাপ বলে, ঠিক আছে, আমি আমার বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছি, আগামীকাল ফিরবো, তুমি নিজের খেয়াল রেখো। প্রতাপ রমেলা ও তাদের মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। কিছু দূর যাবার পর রমেলা কাউকে মেসেজ করে বলে যে বিক্রম বাড়িতে একা আছে। ওই দিন রাতে বিক্রম বাসায় বসে টিভিতে মুভি দেখছিল। হঠাৎ বাইরে এসে কিছু আওয়াজ শুনতে পায়। সে তার হুইল চেয়ারে বসে করিডোরে আসে দেখার জন্য। ডাইনিং রুমে সে একটি কালো বিড়াল দেখতে পায়। ডাইনিং টেবিল থেকে একটি আপেল নিয়ে সে বিড়ালের দিকে ছুঁড়ে মারে। হঠাৎ তার চোখ পড়ে কিচেনের দিকে। সে কিচেনে গিয়ে দেখে তাদের বাসায় কাজ করা কাকা মরে পড়ে আছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কাকা যখন কিচেনে রান্না করছিল, একজন মুখোশধারী লোক কিচেনে এসে কাকার উপর হামলা করে। মুখোশধারী লোকটি কাকার পেটে ছুরি দিয়ে আঘাত করে। তারপর সে ছুরি দিয়ে কাকার গলা কেটে তাকে খুন করে। কাকাকে খুন করার পর লোকটি বাড়ির সব টেলিফোন লাইন কেটে দেয়। বিক্রম কাকার ডেড বডি দেখে অনেক ভয় পেয়ে যায়। সে টেলিফোন দিয়ে পুলিশে ফোন করতে যায়, কিন্তু টেলিফোন তো আগে থেকেই ডেড। সে তখন একটি ড্রয়ার খুলে কিছু খোঁজার চেষ্টা করে। হঠাৎ ড্রয়ারে সে একটি ছবি দেখতে পায়। এই ছবিটি কিছুদিন আগে রমেলা প্রতাপের থেকে লুকিয়ে এই ড্রয়ারে রেখেছিল। ছবিটি রমেলা ও শঙ্করের একসাথে তোলা ছিল, অর্থাৎ শঙ্করের সাথে রমেলার বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক ছিল। আর এই কথাটাই যেন শঙ্কর প্রতাপকে না জানায়, এর জন্য সে শঙ্করকে টাকা দিত, কারণ প্রতাপ তাদের এই সম্পর্কের কথা জানতো না। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগে নিয়ে যাওয়া হয়। বিক্রম তখন দেশের একজন নামকরা ফ্যাশন ডিজাইনার। একদিন সে তার ডিজাইন করা ড্রেস নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে। শঙ্কর সেই ফ্যাশন শো প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করে। সে স্টেজের উপরে থাকা লাইটের বাঁধন কেটে দিলে তার শো এর মডেল সারার উপর প্রায় পড়ছিল, কিন্তু বিক্রম সময় মতো সারাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বিক্রমের লোকেরা শঙ্করকে দেখে ফেলে আর শঙ্করকে ধরে অনেক মারতে থাকে। বিক্রম তখন শঙ্করের কাছে গিয়ে বলে, তুই কি ভেবেছিলি আমার শো বন্ধ করে দিবি? তোর এত বড় সাহস? শঙ্কর তখন বলে, তোর শো মানে কি? এইসব ক্লায়েন্ট সব আমার, তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিস, এমনকি আমার মডেল সারাকেও তুই কেড়ে নিয়েছিস। বিক্রম তাকে একটা ঘুষি মেরে সারার কাছে এসে বলে, চলো আজ আমরা একসাথে ডিনার করব। সারা তখন গোপনে তার হাতের এঙ্গেজমেন্টের রিং খুলে বিক্রমের সাথে চলে যায়। শঙ্করকে বিক্রমের লোকেরা ফেলে গেলে রমেলা শঙ্করের কাছে আসে। ঠিক ওই সময় প্রতাপ রমেলাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে সব ঠিক আছে কিনা। রমেলা বলে, সব ঠিকই আছে, তুমি চিন্তা করো না। এরপর রমেলা শঙ্করকে বলে, তুমি চিন্তা করো না শঙ্কর, ওই বাব্যাটা একদিন ঠিক আমাদের হাতের মুঠোয় আসবে। সিন এখান থেকে আবার প্রেজেন্টে ফিরে আসে। বিক্রম কাকার পালস চেক করে দেখে যে কাকা মারা গেছে। সে কাকার পকেট থেকে ফোন বের করে হাতে নেয়। ঠিক তখনই সে বুঝতে পারে কেউ এদিকে আসছে। বিক্রম তখন দ্রুত হুইল চেয়ার নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি সেই মুখোশধারী লোকটি বিক্রমকে মারার জন্য বাড়িতে ঢুকেছে। বিক্রম একটি রুমে ঢুকে দরজা লক করে কাকার ফোন দিয়ে কাউকে ফোন দেয়। এদিকে হঠাৎ করে উপরের ফ্লোরে থাকা বিক্রমের ফোনে কল বেজে ওঠে। মুখোশধারী তখন উপরে যেতে থাকে, কিন্তু বিক্রম চাইছিল না যে তার ফোন মুখোশধারী লোকটার হাতে পড়ুক। এই জন্য সে নিচে একটি গ্লাস ভেঙে আওয়াজ করে যাতে মুখোশধারী লোকটি উপরে না যায়। তার প্ল্যান কাজ করে। মুখোশধারী ওই রুমে আসে, কিন্তু সে এখানে আসার আগেই বিক্রম বাইরে থেকে লক করে কিচেনে চলে যায়। সেখানে সে গ্যাস পাইপ ছিঁড়ে হাতে একটি গ্যাস লাইটার নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মুখোশধারী দরজার লক ভেঙে কিচেনে আসে। সে যখনই বিক্রমকে অ্যাটাক করতে যাবে তখনই বিক্রম গ্যাস পাইপ ও লাইটার ব্যবহার করে মুখোশধারীর গায়ে আগুন ধরিয়ে দেয়।
কিন্তু লোকটি গায়ে আগুন নিয়ে বিক্রমকে অ্যাটাক করতে আসলে বিক্রম হুইল চেয়ার নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে থাকে। শেষ পর্যন্ত লোকটি নিজেকে বাঁচাতে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। বিক্রম বুঝতে পারছিল যে লোকটি তাকে মারার জন্য আবার হয়তো অ্যাটাক করবে, এর জন্য সে হেল্প হেল্প বলে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না। এরপর বিক্রম হুইল চেয়ার থেকে নেমে হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠে একটি পর্দার স্ট্যান্ড খুলে হাতে নেয়, যাতে আবার অ্যাটাক হলে সে আত্মরক্ষা করতে পারে। কিন্তু তখনই হঠাৎ লোকটি পানি থেকে উঠে বিক্রমকে অ্যাটাক করে। লোকটি পর্দার কাপড় দিয়ে বিক্রমের গলায় বাঁধতে থাকে। বিক্রম তখন কাপড়ের অপরের পাশ দিয়ে লোকটির পায়ে বেঁধে ফেলে। তারপর এক ধাক্কায় লোকটিকে সিঁড়ি থেকে উল্টিয়ে নিচে ফেলে দেয় আর রেলিং এর সাথে ঝুলিয়ে দেয়। মুখোশধারী সেভাবেই ঝুলতে থাকে। এই ফাঁকে বিক্রম সিঁড়ি দিয়ে নিচে নেমে গাড়ির চাবি খুঁজতে থাকে। সে চাবি হাতে নিয়ে আবার সেই পার্টি রাতের কথা ভাবতে থাকে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। বিক্রম সারাকে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে। দূর থেকে শঙ্কর তাকে দেখে বিক্রমের গাড়িটি ফলো করতে থাকে। বিক্রম সারাকে নিয়ে বাইপাস রোডের পাশে সারার বাড়িতে নিয়ে আসে। পিছু পিছু শঙ্করও সারার বাড়িতে আসে। বিক্রম সারাকে সোফায় শুইয়ে দিয়ে সারা ড্রয়ারে ফার্স্ট এড বক্স খুঁজতে থাকে। আর এই সিনটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তখনই সেখানে জিমি চলে আসে আর সারার বডি দেখে সে বিক্রমকে বলে, এ কি করেছো তুমি সারাকে মেরে ফেলেছো। বিক্রম তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ইচ্ছে করে কিছুই করেনি, কিন্তু জিমি তার কোনো কথা না শুনে তাকে মারতে থাকে। সিন এখানে কাট হয় আর সিন চলে আসে বিক্রমের কাছে। সে গাড়ির চাবি নিয়ে দ্রুত গাড়ির কাছে আসে। সে অনেক কষ্টে গাড়ির ড্রাইভিং সিটে বসে। তার পা তো অবশ, তাই সে অ্যাক্সিলেটর ও ব্রেকে চাপ দেওয়ার জন্য তার গাড়ি থেকে একটি লাঠি খুঁজে পায়। সে সেটি দিয়ে গাড়ি স্টার্ট করে। ততক্ষণে মুখোশধারী লোকটি নিজেকে ছাড়িয়ে তার গাড়ির সামনে চলে আসে। বিক্রম লোকটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে লোকটি দূরে গিয়ে পড়ে। বিক্রম গাড়ি চালিয়ে গেটের কাছে গিয়ে দেখে যে গেটের বাইরে রাধিকা দাঁড়িয়ে আছে। বিক্রম ইশারায় রাধিকাকে চলে যেতে বলে, কিন্তু রাধিকা বিক্রমের কথা কিছুই বুঝতে পারছিল না। তখনই মুখোশধারী লোকটি বিক্রমের গাড়ির জানালা ভেঙে বিক্রমের উপর অ্যাটাক করে। বিক্রম আবার গাড়ি ব্যাকে নিয়ে গেলে লোকটি একটি পিলারের সাথে ধাক্কা খেয়ে ছিটকে দূরে পড়ে আর তার মুখোশটি খুলে যায়। রাধিকা গেটের ভেতর ঢুকে বিক্রমের কাছে আসে। সে বিক্রমকে গাড়ি থেকে বের করে হুইল চেয়ারে বসে আবার তার বাড়ির ভেতরে নিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় ইন্সপেক্টর কারণকে কেউ একজন কল করে বলে যে জিমি একটি পতিতালয়ে লুকিয়ে আছে। কারণ কল অনুযায়ী জিমিকে খুঁজতে রেডি আসে। সেখানে এসে সে ঝন্টু নামের এক লোককে মারতে মারতে জিজ্ঞেস করে যে জিমি কোথায়, কিন্তু লোকটি প্রথমে বলতে রাজি না হলেও কারণ ঝন্টুকে বাইরে এনে এনকাউন্টার করার ভয় দেখালে ঝন্টু বলতে রাজি হয়। সে পাশে থাকা এক আন্ডারগ্রাউন্ড হাউস দেখায়। কারণ হাউসের ঢাকনা খুলে দেখে যে তার ভেতর জিমি লুকিয়ে আছে। অর্থাৎ সেদিন ছাদ থেকে পড়ে নিচে নেমে জিমি পালিয়ে গিয়েছিল, তাই কারণ তাকে ধরতে পারেনি। কারণ জিমিকে পুলিশ স্টেশনে এনে তাকে অনেক মারতে থাকে আর তার কাছ থেকে পুলিশ অনেকগুলো বুলেট পায় যেগুলো সে কিনেছিল। জিমি মার খেয়ে পুলিশকে একটি ভিডিও দেখায় আর বলতে থাকে, সেদিন সারার বাসায় আমিও ছিলাম। শঙ্কর আমাকে ফোন করে বলেছিল যে বিক্রম সারাকে মেরে ফেলেছে আর তাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে, তাই আমি দ্রুত সারার বাড়ি যাই। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে সারার বাড়িতে নিয়ে যাওয়া হয়। জিমি যখন বিক্রমকে মারছিল তখন সে দেখে যে সারা মারা যায়নি, সে এতক্ষণ অজ্ঞান হয়েছিল। আর সে বিক্রমের গান নিয়ে জিমির দিকে তাক করে বলে, তোমার সাহস কি করে হয় বিক্রমকে মারার, এক্ষুনি এখান থেকে চলে যাও। জিমি বলে, সারা আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমার ভুল হয়েছে, আমি তোমাকে সন্দেহ করেছি, আমাকে মাফ করে দাও। কিন্তু সারা তার কোনো কথাই শোনে না। সে নিজের মাথায় বন্দুক তাক করে জিমিকে বলে, তুমি এখান থেকে না গেলে আমি নিজেকে শুট করে শেষ করে দেব। জিমি আর কোনো উপায় না পেয়ে তার এঙ্গেজমেন্ট রিংটি সেখানে খুলে রেখে চলে যায়। এদিকে শঙ্কর লুকিয়ে তাদের এইসব কিছুর ভিডিও করছিল আর এই ভিডিও সে সেদিন রাতে রমেলাকে দেখিয়েছিল। জিমি চলে গেলে বিক্রম সারাকে বলে, জিমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুমি তা বুঝতে পারোনি। এটি বলে বিক্রমও সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। আর তখনই বাইপাস রোডে সারার বাড়ির কিছু দূরে বিক্রমের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তখন জিমি আবার সারার বাড়িতে আসে বিক্রমের অ্যাক্সিডেন্টের কথা তাকে জানানোর জন্য। তখনই সে সারার বাড়ির বাইরে থেকে গুলির আওয়াজ শুনে দ্রুত সারার কাছে যায়। এদিকে আমরা দেখি কেউ সারাকে গুলি করে তার পাশ দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সারাকে অন্য কেউ গুলি করেছে যার মুখটি দেখানো হয় না। জিমি দ্রুত স্যারের কাছে যায় আর তখনই সেখানে ওয়াচম্যান এসে জিমিকে দেখে ফেলে। ওয়াচম্যানকে দেখে ভয়ে জিমি সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখে যে সারার বাড়ির সামনে একটি সিসি ক্যামেরা আছে। জিমি কারণকে বলে, আমি জানতাম যে জিমির মার্ডারের জন্য আপনারা আমাকেই সন্দেহ করবেন, তাই আমি ওই ফুটেজ চুরি করি। ওই ফুটেজে সারার খুনির মুখটাও আমি দেখেছি। কারণ ফুটেজে সারার খুনিকে দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে বিক্রমের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বিক্রমের বাড়িতে সে মুখোশধারী লোকটিকে দেখানো হয়। সে আর কেউ নয় বরং শঙ্কর।
শঙ্কর। এদিকে রাধিকা বিক্রমকে নিয়ে তাদের বাড়ির স্টোর রুমে আসে আর বিক্রমকে জিজ্ঞেস করে যে এই লোকটি কে আর তোমাকে কেন মারতে চাচ্ছে। বিক্রম বলে আমি জানি না রাধিকা। বিক্রমের হঠাৎ মনে পড়ে যে স্টোর রুমের দরজা তো তারা বন্ধ করেনি। রাধিকা দৌড় দেয় দরজা বন্ধ করার জন্য। তখনই সেখানে মুখোশধারী লোকটি চলে আসে। সে রাধিকাকে দেয়ালের সাথে আঘাত করে অজ্ঞান করে ফেলে আর বিক্রমের কাছে গিয়ে তাকে অনেক মারতে থাকে। বিক্রম অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই তার পা নাড়াতে পারছিল না। লোকটি ছুরি দিয়ে বিক্রমকে মারতেই যাবে, তখনই সেখানে কারণ চলে আসে। সে লোকটির দিকে বন্দুক তাক করে বলে বিক্রমকে ছেড়ে দাও, নয়তো আমি শুট করব। এটি বলে সে মুখোশধারী লোকটির হাতে গুলি করলে সে মাটিতে পড়ে যায় আর তার ধাক্কায় বক্স থেকে একটি বন্দুকও নিচে পড়ে যায়। কারণ বিক্রমকে বলে জিমি আমাকে সারার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখিয়েছে, সেখানে আমি শঙ্করকে দেখেছি আর পিছনে আরেকজনকে। কারণ বিক্রমকে ভিডিওটি দেখালে সেখানে দেখা যায় শঙ্কর চলে যাওয়ার পর সারার বাড়িতে আরেকজন লোক লুকিয়েছিল। সে আর কেউ নয় বরং বিক্রমের বাবা প্রতাপ। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে বিক্রমের ছোটবেলা দেখানো হয়। বিক্রমের বাবার ছোট ভাই প্রতাপ, অর্থাৎ প্রতাপ বিক্রমের বাবা নয় বরং চাচ্চু, আর বিক্রমের বাবাই সকল সম্পত্তির মালিক ছিল। বিক্রমের বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর প্রতাপ বিক্রমের মাকে বিয়ে করার অফার দেয়, কিন্তু বিক্রমের মা প্রতাপকে এই ধরনের কথা বলতে সরাসরি না করে দেয়। সে তার বাকি জীবন বিক্রমকে নিয়েই কাটাতে যায়। এর কিছুদিন পরই ছোট বিক্রম দেখে তার মা হাতের শিরা কেটে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। এতে বিক্রম আরো একা হয়ে পড়ে। প্রতাপ তখন বিক্রমের কাছে এসে বলে যে আজ থেকে আমি তোমার চাচ্চু নই, বাবা। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। কারণ বলে প্রতাপ তোমার আর জিমির ঝামেলার ব্যাপারে জেনে গিয়েছিল আর এর সুযোগই সে নিয়েছে। সে তোমাকে মারার জন্য ভাড়া করা লোক দিয়ে তোমার অ্যাক্সিডেন্ট করায়। অর্থাৎ মুভির শুরুতে বিক্রমের গাড়িকে যে গাড়ি ফলো করছিল তা প্রতাপের লোক ছিল, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে বিক্রম বেঁচে গেলে প্রতাপের প্ল্যান ফেল হয়। সেদিন শঙ্কর প্রতাপকে সারাকে মারতে দেখে ফেলে আর তা তার মোবাইলে ভিডিও করে। এই কথা প্রতাপ জানতো না, তাই শঙ্কর তোমাকে অনেকভাবে ওই ভিডিওর কপি দিতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ পায়নি। আজকে সে তোমাকে সেই ভিডিওর কপি দিতে এখানে এসেছিল আর প্রতাপের কাছ থেকে তোমাকে বাঁচাতে এসেছিল, কিন্তু প্রতাপকে রমেলা এই ব্যাপারে সব জানিয়ে দেয়। তাই শঙ্কর তোমার কাছে আসার আগেই প্রতাপ তাকে নিচে মেরে ফেলেছে। অর্থাৎ প্রথম থেকে এখন পর্যন্ত যে মুখোশধারী লোক তোমাকে মারতে চাচ্ছে সে শঙ্কর নয়, প্রতাপ। কাকাকেও প্রতাপ মেরেছে। তোমার অ্যাক্সিডেন্ট, সারার মার্ডার, জিমির গায়েব হওয়া সব প্রতাপের প্ল্যান। তখনই প্রতাপের জ্ঞান ফিরে আসে। সে কারণকে গান পয়েন্টে নিয়ে বলতে শুরু করে সে সারাকে কেন মেরেছে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। বিক্রম তার গান রেখে চলে গেলে সারা প্রতাপকে ফোন দিয়ে বলে আঙ্কেল, বিক্রম তার গান আমার বাসায় রেখে চলে গেছে, কিন্তু সে আমার কল রিসিভ করছে না। আপনি সময় থাকলে গানটি নিয়ে যাবেন। এটি শুনে প্রতাপ আরেকটি প্ল্যান করে। সে দ্রুত সারার বাসায় যায়। তখন জিমি সারাকে ফোন দিয়ে বলে সারা, বিক্রম অ্যাক্সিডেন্ট করেছে। প্রতাপ আঙ্কেল আমাকে বলেছে, তিনি আমাকে বলেছেন তোমাকে নিয়ে হসপিটাল যেতে। এটি শুনে সারা একেবারে অবাক হয়ে যায়, কারণ প্রতাপ আঙ্কেল তো তার সামনেই, তিনি তো তাকে এমন কিছু বলেননি। তখন প্রতাপ সারাকে শুট করে মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। সে জিমিকে এর জন্য এখানে আসতে বলেছিল যাতে সারা খুনের দায় জিমির উপরই পড়ে, কিন্তু শঙ্কর ভিডিও করে নিজের ক্ষতি নিজেই করে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। বিক্রম কান্না করতে করতে বলে কেন এসব করেছ? প্রতাপ বলে প্রপার্টি। যে প্রপার্টির জন্য আমার তোমার মাকে মারতে হয়েছে, সে প্রপার্টিকে আমি তোমার কাছে ভিক্ষা চাইবো? তুমি হয়েছো পুরো তোমার মায়ের মতোই অতিরিক্ত সৎ, তাই তোমাদের মতো মানুষের বেঁচে থাকার তো কোনো দরকার নেই। অর্থাৎ বিক্রমের মা আত্মহত্যা নয় বরং প্রতাপই তাকে মেরে ফেলেছে। এইসব শুনে বিক্রম চুপি চুপি তার পাশে পড়ে থাকা প্রতাপের বন্দুক দিয়ে তাকে গুলি করে আর প্রতাপ গ্লাস ভেঙে ছিটকে বাইরে পড়ে। আর এই সিনটি আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। রমেলাকেও পুলিশ অ্যারেস্ট করে, কারণ সে সব জেনেও চুপ করে প্রতাপকে সাহায্য করেছে। একজন কনস্টেবল কারণের কাছে এসে বলে স্যার, প্রতাপের মার্ডার কেসের ফাইলে আপনার সিগনেচার লাগবে। কারণ বলে এটা মার্ডার নয়, এটা সেলফ ডিফেন্স আর এটা করা দরকার ছিল। এটি বলে সে সেখান থেকে চলে যায়। বিক্রম তার বোন পিঙ্কির পুরো দায়িত্ব নেয়। কিছুক্ষণ পর বিক্রম তার রুমে এসে অদ্ভুত ভাবে হাসতে থাকে। তখন আমাদের মুভির আসল টুইস্ট দেখানো হয়। বিক্রম তার হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে যায়, অর্থাৎ সে পঙ্গু নয় বরং পুরোপুরি সুস্থ। আমাদের ফ্ল্যাশব্যাকে বিক্রমের অ্যাক্সিডেন্টের পর হাসপাতালের সিন দেখানো হয়। কাকা প্রতাপকে বলে বিক্রম বাবার মাকে মেরে আপনি টাকা দিয়ে আমার মুখ বন্ধ রেখেছিলেন, এখন আমি জানি এই অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে, আমি আর চুপ থাকবো না। অর্থাৎ বিক্রমের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কাকা সবকিছু জেনে গিয়েছিল আর এইটি জেনে যাওয়ার জন্যই প্রতাপ কাকাকে মেরে ফেলে। আর এদিকে হাসপাতালের বেড থেকে বিক্রম তাদের এইসব কথা শুনে ফেলে। তখনই জিমি তাকে ফোন দিয়ে সারা মার্ডারের সবকিছু তাকে বলে আর সিসিটিভি ফুটেজের একটা কপি তাকে পাঠিয়ে দেয়, যেখানে প্রতাপই আসল কালপ্রিট। এইসব দেখে বিক্রম সিদ্ধান্ত নেয় যে এবার তার বদলা নেবার পালা।
এর জন্য সে ডক্টর কমলেশের সাহায্য নেয় আর তাকে সাহায্য করার জন্য রিকোয়েস্ট করে। সে কমলেশকে বলে সে যেন তার সুস্থ হওয়ার কথা প্রতাপকে না জানায়। কমলেশ তার কথা মতোই কাজ করে। সে পঙ্গু সেজে সবকিছু করতে থাকে। প্রতাপের গান জিমির কাছে ছিল। সে সারার বাড়ি থেকে সেটি নিয়ে পালিয়েছিল। জিমি বিক্রমকে সেই গান দিয়ে দেয়। বিক্রমের গোসল করার দোলনার শিকলও প্রতাপ লুজ করে দিয়েছিল যাতে কোনো অ্যাক্সিডেন্ট হয় আর বিক্রম মারা যায়। আর সেদিনে বিক্রম কমলেশকে প্রতাপকে এটি জানাতে বলে যে বিক্রমের সুস্থ হয়ে যাওয়ার চান্স বেশি, যাতে প্রতাপ বিক্রমকে মারতে যায়। বিক্রম প্রতাপের গান স্টোর রুমে বক্সের মধ্যে এমন ভাবে রেখে দেয় যাতে হালকা ধাক্কায় সেটি নিচে পড়ে যায় আর প্রতাপের গান দিয়ে তাকে মেরে ফেলা যায়। এরপর বিক্রম কারণকে কাকার মোবাইল দিয়ে কল করে আর জিমি কোথায় আছে তা বলে দেয় যাতে প্রতাপ বিক্রমকে অ্যাটাক করলে কারণ সেই ফুটেজ দেখে এখানে আসতে পারে আর তার হাতেই সে প্রতাপকে মেরে তার মাকে হত্যার প্রতিশোধ নিতে পারে আর তার বিরুদ্ধে যেন কোনো কেসও না হয়। তার প্ল্যান মতোই সবকিছু হয় আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো